CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কাঠিগড়ার তারিণীপুরে বিস্ফোরণ, ছুটে গেলেন পুলিশ সুপার সহ বাহিনী। কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের। ধলাইয়ে বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ, গাড়ি সহ গ্রেফতার 3। প্রতিবেশীর হামলার শিকার প্রয়াত সাংবাদিকের স্ত্রী, থানায় মামলা, পুলিশ নীরব। বরাক উপত্যকার অর্থনৈতিক দৃশ্যপট বিষয়ে একাডেমি পত্রিকা উন্মোচন করলেন মন্ত্রী কৌশিক রায়। এবারে বিস্তারিত। বুধবার কাছাড় জেলার কাঠিগড়ার তারিণীপুর পার্ট 3-তে একটি নির্মাণ সংস্থার বেস ক্যাম্পের সামনে একটি বিস্ফোরণ ঘটে। খবর অনুসারে বুধবার বিকেল 4:15 নাগাদ কাঠিগড়া থানা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে তারিণীপুর পার্ট 3-তে জান্ডু ইনফ্রাটেক লিমিটেডের বেস ক্যাম্পের প্রকল্প অফিস প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণটি ঘটে। একটি গাছ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে, তবে ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার খবর পেয়ে কাঠিগড়া পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে এবং কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্ত সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করেছেন। এদিকে পুলিশ সুপার নোমাল মাহাত্ত জানান, কাঠিগড়ার তারিণীপুরে অবস্থিত জান্ডু ইনফ্রাটেক কোম্পানি লিমিটেডের ক্যাম্প অফিসের এক কর্মীর কাছ থেকে তথ্য পাওয়া গেছে যে বিকেল 4:30টার দিকে তাদের অফিসের প্রধান ফটকের কাছে পটকার মতো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়। তদন্তকালে একটি ছোট বড়ই গাছে কিছু আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। সতর্কতার সাথে পরীক্ষা করার সময় মেঘালয়ের পাথর খনিতে ব্যবহৃত জিলেটিন স্টিকের মতো কিছু বিস্ফোরণকারী উপাদান, একটি ব্যাটারির মতো জিনিস এবং কিছু প্লাস্টিকের টুকরো ঘটনাস্থলে পাওয়া গেছে। তিনি জানান, এই ঘটনা দুর্বৃত্তের দ্বারা সৃষ্টি এবং কিছু ভয়ের মনোভাব তৈরি করার জন্যই করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কিছু স্থানীয় বাসিন্দা এবং নির্মাণ সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। ঘটনার আরও তদন্ত চলছে বলে জানান তিনি। আজ কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। এদিন জল সম্পদ বিভাগের বিভিন্ন স্লুইস গেট, শিলচর শহরের নালা নর্মদা পরিষ্কার, সোনাই রোড এলাকার জমা জল নিষ্কাশন, কাঠিগড়া এলাকার গ্যামন সেতু, বরখলা থেকে কালাইন আসাম মালার অধীনে নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি এবং ভারতমালার 3টি প্রকল্প সহ কাছাড় জেলার বিভিন্ন সমস্যা বিভাগীয় আধিকারিকদের সাথে আলাপ আলোচনা করেন তিনি। সবাই উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, জেলা শাসক মৃদুল যাদব, সোনাই রোড উন্নয়ন সংস্থা সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বৃহৎ পরিমাণের হেরোইন উদ্ধার করল পুলিশ। এদিন ভোরবেলায় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে NH-306 দিয়ে আসা একটি মাহিন্দ্রা স্করপিও আটক করা হয় এবং গাড়ির পিছনের সিটের মাদুরের নিচে লুকানো অবস্থায় প্রায় 80 গ্রাম ওজনের সন্দেহভাজন হেরোইনযুক্ত 5 প্লাস্টিকের সাবানের কভার উদ্ধার করা হয়। তদানুসারে উদ্ধারকৃত NDPS সামগ্রীর 4টি মোবাইল ফোন এবং উপরে উল্লেখিত গাড়িটি জব্দ করা হয়। তদানুসারে 3 জনকে গ্রেফতার করা হয়। রমেশ চন্দ্র বিশ্বাস 34 গ্রাম গড়ইমারি থানা ও জেলা বরপোটা, শহীদুল ইসলাম 26 গ্রাম জুগিরপাম থানা ও জেলা বরপোটা, ইবাদুর রহমান 28 সপ্তগ্রাম ধলাই। এ বিষয়ে আরও তদন্ত চলছে। নৃশংস হামলার শিকার প্রয়াত সংবাদকর্মীর স্ত্রী। ঘটনার 1 সপ্তাহ পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। উল্টে সামাজিক মাধ্যমে মহিলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযুক্তরা। ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে সচেতন মহলে।
অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় মহিলারা। গত 11 মার্চ কাছাড় জেলার বিহারা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকায়েস্তের স্ত্রী তথা আঙ্গনবাড়ি কর্মী রুবি পুরকায়েস্তের উপর নৃশংস হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে দিলীপ দেব, রঞ্জিত দেব এবং বিজয়ভূষণ দেবের নাম উল্লেখ করে বিহারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন রুবি পুরকায়েস্ত। কিন্তু অভিযোগ দায়েরের 1 সপ্তাহ পার হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আর তাতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। 11 মার্চে আমার যে একটা আমি করছিলাম, আমার করা হয়েছে, মারা হয়েছিল রঞ্জিত দেব, এরপরে দিলীপ দেব আর তারা বিজয়ভূষণ দেব, তারা 3 জনে আমার করছিল। তো এটার লিগে তো এখন অ্যারেস্ট কিছু পাইছি না। তারপরে এখন কথা হয়েছে, আমার 3 জনে বাজে বাজে কথা হয়েছে, 3 জন মহিলা, তারপরে লগে আরো অন্যরাও আসছিল। আমি নাকি ছেলে মানুষের লগে বাজে সম্পর্ক করিয়া টাকা করিয়া ঘর বানাইছি, সবে জানে আমি কিরকম তো আমি যদি এরকম করিয়া থাকি তাহলে তো পরিবেশটা নষ্ট দূষিত করতে আমার লেগে। এই যে তারা হইছে, আমার পিছনে কোনো মহিলারা নাই, এই মহিলারা তারারে জিগাইলে পাইবা যে আমি কিরকম আছি। আর আমার বাবার বাড়িও খানদানি বংশের, আমি যে বংশের বউ আমিও খানদানি বংশের বউ, এরকম আমার পড়ার তো প্রশ্নই ওঠে না। তার টাইম খবর একটু নিলে পাইবা আর কি, তারা কিরকম, তারা যে করছে। আমি তারার উপরে যে কেস করছিলাম, আমার প্রপোজাল দেওয়া হয়েছে, আমি কেসটা উঠাই দিতাম। আবার ইংলিশ কইলে আমার দাঁড়ানি দেবপুর কাজটা খুব খারাপ পাই না। আমি হাজবেন্ড কইছিলাম, এটা লইয়া আমার দিছেন যে আমি কমার্সের হায়ার সেকেন্ডারি পাস, মানে তাই আমার ডিগ্রিটা হইয়া দিলা। আমার অপুদাস যে তাইন ফোন করিয়া, দাদা তাইন আমারে ফোন করিয়া কইছিলা যে অসিত দেব জল মিত্র যে তাইন আমারে কইছেন বাইরের এগেনস্টে যে আমি কেস করছি ওটা উঠাই লিতাম। তে আমি কইছি হ্যাঁ উঠাইলেম, ঠিক আছে। তো আমার নিরাপত্তাটা কিটা? আজকে যে আমার উপরে এইভাবে অ্যাটাক কর, আপনারা তো কোনো করল না, তো আমি কেমনে করিয়া থাকবো? ঠিক আছে আমি উঠাই দিব। তো আমারে আয়া তারা কইছেন যে তারাই আমার গড়ে মাফ চাইলিবা, গড়ে মাফ চাইলিবা, আমি কেস উঠাই লিতাম। আমি না গড়ে মাফ চাইলে তো হইতো না, এটা বাজার শেডে হইতে লাগবো। তারপরে আমি সবে করি, আনাইলে তো আমিও হয়ে গেলাম। তো আমি এটা না হইতে দিতাম না, এইটার লেগে তারা মানছই না। এরপরেই ওই রকম 3 মহিলারে, মানে তারার মতো যেরকম ভালো মানুষ দেখিয়া করিয়া দেখাইয়া এরকম আমার নামে বাজে বাজে কথাবার্তা করাইছেন। তো বাজে বাজে কথাবার্তা করাইছেন যে আমার পিছনে তারা হয়েছে কোনো মহিলা নাই। আজকে যে মহিলারা, এরা সব কিন্তু আমার একদম কিনারের, আমার গড়ের সামনে এরা। আর তারা যারা দিয়া করছিল এরা কিন্তু আমার কিনারের না, এরা অন্য দূরে। আজকে যদি আমি কিচ্ছু করি, আমার ঘরের মধ্যে কোনো বাজে কাজ করি, তারাই জানবো, দেখবো। আমার বাড়িতে যদি কেউ গিয়ে ঢুকে, তারা দেখবো, আর হেরা কিন্তু দেখতো না। ফলেও আমার টাকা কেমনে আইছে, গভর্নমেন্টের টাকা, ওইটা হোয়াইট মানে কোনো ব্ল্যাক না। আপনারা করলে, তদন্ত করলে বা যে যদি তদন্ত করেন জানতে পারবা। তো আমার নামে যে এরকম করাটা আমি খুব বেশি মানে নিন্দা জানাইলাম, ধিক্ষার জানাইলাম। তারা সংবাদ প্রচার করছেন, তানরাও কইরাম যে তার মধ্যে মা বোন নাই। কারণ যদি মা বোন থাকতো তাই না একটা মেয়ে মানুষের উপরে এইভাবে বাজে কথা করতে পারতো না। তাই নাইলে তাই আমার থেকে একটু নিতা। আর যে মালিকও আছে তাইনো, যে তাইনো নিশ্চয় মা বোন নাই, না থাকলে তাইনো এরকম করতে চিন্তা করলাম যে একটা মেয়ে মানুষের অথচ যারা করছে এরা আমারে খুব ভালো করিয়া জানে। আমার খুব ইচ্ছা তার এগেনস্টে আমি স্টেপ নিতাম, দেখি যদি পারি। তো ভগবান যদি আমার করেন। আর এর মধ্যে সবে ওই যে আমারে যে কইছেন আমার কাছে কোনো নাই, আমার কাছে রেকর্ডিং আছে, কিন্তু ওখানে আমি আপনারা দিতাম না। ওইটা আমার উকিলের করা, যে সময়ে এটাই করা হইব। অথচ আমি তারারে সবরে শুনাইছি, আমার ওই যে মহিলারা দাঁড়ানি সবে জানে, শুনছে। আর ঘটনা যখন থেকে আমি সাফার করলাম, সব থেকে আমি তারারে হইয়া আইছি। রুবি পুরকায়েস্ত তো খারাপ, এই কথা তো ওইতেই পারে না। এটা যদি হইতো, আমরা যে মানুষ, আমরা এটাতে কোনো সায় দিতাম না। রুবি পুরকায়েস্ত এরকম মানুষও না, তাই বিয়া অবধি এখন পর্যন্ত আছি। রামুই আমার ছোট বড় বোনের মতো মানতো। আমি সব সময় তারা ঘরে যোগাযোগ করছি, এমনকি তারা ঘরে রাত্রে গিয়ে আমি থাকিও, তারা একা থাকলে আমি গিয়া থাকি। রামু মারা যাওয়ার পরে আমি যতদিন তার শ্রাদ্ধ হয়েছে না, অতদিন তারা ঘরে তার সঙ্গে আসলাম। রুবি পুরকায়েস্ত খারাপ, এই কথা কইলে আমি কোনো মতেই মানতাম না। আজকে রুবি পুরকায়েস্তর নামে যে কথাটা রটছি, এটা কিন্তু খুব নিন্দনীয় বিষয়। কারণ তারাও একটা মেয়ে, তারা মেয়ে হইয়া আজকে মেয়েরার নামে যে এই কথাটা হয়েছে, যদিও হয় তবে তো এরকম করতে পারে না। কিন্তু এটা নারী জাতির কলঙ্ক, এটার লাগে আমরা সুবিচার চাই। কোনোদিন খারাপ কাজও পাইছি না, তো কিরকম কোনোদিন খারাপ। আমার বিয়ার পরেও তার বিয়ে হয়েছে, ভালো হয়েছে। খারাপ তো কোনোদিনও পাইছি না, তাহলে খারাপ না, ভালো মানুষ কিন্তু খুবই ভালো। আমরা কোনোদিন এরকম পাইছি না, আমরা জানিও না।
এমনি মানুষটা খুবই ভালো। হয়তো রবিবার কাজ তো এরকম মানুষ না, আমি তত বছর ধরে এখানে আইসি, আমি কোনোদিন তো শুনছিও না, আমি তো পাইছিও না তাই কোনোদিন। রবিপুর কাজ তো তবু এটা দেখাম যে স্থানীয় কিছু মহিলারা তার সম্বন্ধে কিছু অশালীন মন্তব্য করছে, যেগুলোগুলা কুরুচিপূর্ণ, এগুলো তীব্র প্রতিবাদ জানাই এর, আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই এর। তাই একজন উইডো ওমেন, আমরা রেসপেক্টেড মণিশঙ্কর পুরকাইস্ত, সাহিত্যিক সাংবাদিক, তাই আজকে প্রয়াত, তার স্ত্রী, তাই অঙ্গনাথী চাকরিওয়ালা, আজকে তাই যেরকম মানে সংসার চালায় বা কীভাবে করায়, যেগুলো যে কমেন্টগুলো যেগুলো করছে এগুলো খুবই মানে নিন্দনীয়, আমি তীব্র প্রতিবাদ জানাই আর। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে বঙ্গভবনে ভাষা একাডেমির সম্পাদনায় বরাক উপত্যকার অর্থনৈতিক দৃশ্যপট বিষয়ে একাডেমি পত্রিকা উন্মোচন ও আরও অন্যান্য বিষয় নিয়ে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসামের উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, বরাক উপত্যকার কেন্দ্রীয় সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী, একাডেমি পত্রিকার সম্পাদক পরিতোষ দত্ত, কাছাড় জেলার সভাপতি সঞ্জীব দেব লস্কর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সদস্যরা মন্ত্রী কৌশিক রায়কে উত্তরীয় ফুলের তোড়া ও পশমি চাদর পরিয়ে সম্মান জানান। এরপর একাডেমির পত্রিকাটি মন্ত্রী উন্মোচন করেন। এই সভাতে বরাকের আর্থিক বিকাশ নিয়ে আমন্ত্রিত অতিথি বক্তারা অনেক কিছুর বিষয়ে প্রস্তাব দেন। এরপর মন্ত্রী কৌশিক রায় বরাক উপত্যকার আর্থিক বিকাশের উন্নতির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। যে আমাদের বরাক উপত্যকার আর্থিক উন্নয়ন কিভাবে আমরা করতে পারবো, আর উন্নয়ন তখনই হয় যখন আর্থিক উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন তখনই হয় যখন মানুষের কাছে পারচেজিং পাওয়ার থেকে শুরু করে ক্রয় করার ক্ষমতা থেকে শুরু করে রোজগারের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি হতে পারে তখনই গিয়ে আমরা মনে করি যে আর্থিক উন্নয়ন সম্ভব। আপনাদের আশীর্বাদে 7 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি। আর সেদিন যেদিন দায়িত্ব নেওয়ার পর সন্ধ্যাবেলা যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেই মিটিং এ যে এজেন্ডা ছিল, প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল, তার একটা এজেন্ডা ছিল। যখন এজেন্ডা দেখলাম চোখে পড়লো যে ক্রিয়েশন অফ এ নিউ ডিপার্টমেন্ট ইন দ্য নেম অফ বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আমাদের বরাক উপত্যকায় আরেকজন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দুজনে উপস্থিত ছিলাম। কি আলোচনা হয়েছে, আমি বলেছিলাম যে একটা ডিপার্টমেন্ট, বিভিন্ন বিষয়ের সঙ্গে আমি বলেছি যে একটা ডিপার্টমেন্ট এরকম তৈরি হয়েছে, আর এই ডিপার্টমেন্টে একটা নতুন ডিপার্টমেন্ট এটা বরাক উপত্যকায় কাজ করবে। উনি সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন এই ডিপার্টমেন্টটা তো আপনাকে দেওয়া হবে। আমার সেই সময় সেই ডিপার্টমেন্ট আমাকে দেওয়া হবে, কি ডিপার্টমেন্ট দেওয়া হবে সে বিষয় নিয়ে চিন্তা করি, কারণ এটা মুখ্যমন্ত্রী বিশেষ অধিকার, মুখ্যমন্ত্রী কাকে কি দায়িত্ব দেবেন, কোন বিভাগ দেবেন। কিন্তু পরবর্তীতে যখন 2 দিন পর দপ্তর বন্টন হয়, আপনাদের আশীর্বাদে সেই ডিপার্টমেন্ট আমাকে দেওয়া হচ্ছে। আর মুখ্যমন্ত্রী মহাশয় সেই ডিপার্টমেন্ট দিয়ে উনি বলেছিলেন যে এই ডিপার্টমেন্ট বরাক উপত্যকায় সরকারের যতগুলি ডেভেলপমেন্ট হচ্ছে, বরাক উপত্যকায় রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, যতগুলি ডিপার্টমেন্ট এখানে কাজ করছে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেহেতু দুটি জায়গাতেই এক রাজনৈতিক দলেরই সরকার চলছে, তো দুটি সরকারের প্রত্যেকটা কাজকে যাতে আমরা এখানে ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে পারি, সেটার জন্য ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। আর উনি এটা বলেছিলেন যে আলাদাভাবে আমরা একটা বাজেটও দেব, যে বাজেট দিয়ে আমরা মোটামুটি প্রথম বছর কম বাজেট থাকবে, যাতে আমরা প্রারম্ভিক কাজ যেগুলি আছে সেই প্রারম্ভিক কাজগুলি আমরা করতে পারি। উনি সঙ্গে এটাও বলেছিলেন যে বরাক উপত্যকা এই ডিপার্টমেন্টের কার্যালয় বরাক উপত্যকাতে দিশপুর যেটা সচিবালয় আছে সেখানেও থাকবে এবং সঙ্গে সঙ্গে বরাক উপত্যকাতেও থাকবে। আর গত 3 মাসে এই বিভাগে কাজ করার পর আমার মনে হয়েছে যদি এই বিভাগের সঙ্গে আরো 2টা বিভাগ আছে, একটা ফুড এন্ড সিভিল সাপ্লাই যেটা আপনারা জানেন, খাদ্য বিভাগ যেটা আছে, সঙ্গে আরেকটা বিভাগ আছে মাইন্স এন্ড মিনারেলস। এই 2টা ডিপার্টমেন্টও আসামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে আমার যে ফুড এন্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এন্ড কনজিউমার ওয়েলফেয়ার যে বিভাগ আছে, এই বিভাগে প্রতি মাসে আমরা 2,45,00,000 আসামের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক হয় এনএফএস এর রেশনের মাধ্যমে। প্রত্যেক মাসে এই 2,45,00,000 মানুষকে সময় মতো 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তাদের কাছে অন্ন সেবা সপ্তাহের মাধ্যমে তাদের কাছে রেশনের চাল পৌঁছে দেব।
দ্বিতীয় যে ডিপার্টমেন্ট আছে মাইন্স এন্ড মিনারেলস, এটা খনি আর খনিজ সম্পদ বলা হয়। এই ডিপার্টমেন্ট যদি আমরা আসামের জিএস ট্যাক্স ডিপার্টমেন্ট যেটা আছে, আমাদের স্টেট ট্যাক্স যেটা এক্সাইজ আছে, আর তার পরবর্তীতে আসামকে থার্ড রেভিনিউ জেনারেট করা ডিপার্টমেন্ট হলো মাইন্স এন্ড মিনারেলস। প্রায় 4000 কোটি টাকা রেভিনিউ আমরা আসাম সরকারকে দেই। এবছর লক্ষ্য আমরা নিয়েছি যে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এই রেভিনিউকে যাতে আমরা বৃদ্ধি করতে পারি। কিন্তু গত 3 মাসে কাজ করার পর আমার মনে হয়েছে এই দুটো ডিপার্টমেন্টের সঙ্গে যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতে অনেক স্কোপ আছে আর কাজ করার অনেক প্রয়োজন আছে। আমরা বিভিন্ন বিষয়ে দায়িত্ব নেওয়ার পর আমাদের যে ডিপার্টমেন্ট তৈরি হয় সেখানে মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যে একজন সেক্রেটারি দেওয়া হবে, আর এই সেক্রেটারি এমন একজন নেও যিনি বরাক উপত্যকাতে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি দেখেছি অনেক উপায়ুক্ত আয়ুক্ত এখানে কাজ করে গেছেন, কিন্তু শুধু এখানে কাজ করে গেলে হবে না, যিনি এখানে বরাক উপত্যকায় কাজ করেছেন আর এখানের সমস্যা জানেন এবং সঙ্গে সঙ্গে আসাম সচিবালয়ে কাজ করেছেন এরকম ব্যক্তির প্রয়োজন। কারণ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ যদি না থাকে, বাজেট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অনেক অসুবিধা। আমরা অনেকগুলা নাম আলোচনা করার পর মুখ্যমন্ত্রী মহাশয় হাইলাকান্দির আয়ুক্ত ছিলেন আদিল খান, ওনাকে এখানে দায়িত্ব দিয়েছেন। 26 জানুয়ারি এখানে কার্যক্রমের পর 27 তারিখ আমি এখানে একটা রিভিউ মিটিং করেছিলাম। আর বরাক উপত্যকায় আগামী দিনে আমরা কি কাজগুলি করব, আর স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি কাজগুলি আজকের দিনে এখানে চলছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের বিস্তারিত খবর এখানেই সমাপ্ত হলো। নমস্কার।